প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক গণিত, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমরা জানো যে গত ক্লাসে ভেক্টর নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা ভেক্টর পড়েছি, ভেক্টর কি এবং ভেক্টরের কয়েকটি সংজ্ঞা সেটা আমরা পড়েছি। আমার মনে হয় তোমরা বাসায় এগুলো পড়াশোনা করেছো। চলো আজকের সেশনে যাই। আজ আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে ত্রিভুজ সূত্র কি। ভেক্টরের একটি বিষয় হচ্ছে ত্রিভুজ সূত্র। সেই ত্রিভুজ সূত্র নিয়ে আজ আলোচনা করব। এরপরে হচ্ছে সামান্তরিক সূত্র। তারপরে হচ্ছে লব্ধি ভেক্টর কি, লব্ধি ভেক্টর সম্পর্কে জানব। এরপরে ভেক্টরের যোগ এবং স্কেলার গুণিতক সম্পর্কিত কতগুলো মৌলিক সূত্র আছে, সেই মৌলিক সূত্রগুলো তোমাদের সামনে আলোচনা করব। তারপরে একটি সমস্যার সমাধান করব। আমার মনে হয় এই বিষয়গুলো তোমরা আজকে সহজেই বুঝতে পারবে। চলো প্রথমে হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি সেটা দেখব। ত্রিভুজ সূত্র: যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু একই ক্রমে দুইটি একজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। দেখো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু, দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রে দেখো একটি ত্রিভুজ হচ্ছে ও এ বি। ত্রিভুজটা হচ্ছে ও এ বি। এখন দেখো ত্রিভুজের দুইটি বাহু ও এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর নির্দেশ করে এবং এ বি হচ্ছে বি ভেক্টর নির্দেশ করে। তাহলে কি হলো, যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু একই ক্রমে দুইটি এক জাতীয় ভেক্টরকে নির্দেশ করে, একই জাতীয় দুইটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় যে বাহুটি থাকবে বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। দেখো এখানে ও এ হচ্ছে এ ভেক্টর, এ বি হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো তৃতীয় বাহু হচ্ছে ও বি বাহুটি বিপরীত ক্রমে এই বাহু দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এখন দেখো চিত্রে এর আদি বিন্দু হচ্ছে ও, দেখো এবার আদি বিন্দু হচ্ছে ও এবং বি এর আদি বিন্দু হচ্ছে এ, বি সংযোগ করা হলো। তাহলে ও বি যে ভেক্টরটি পাবো সে ভেক্টরটি হচ্ছে এই ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ ও বি ভেক্টরটি হচ্ছে এ প্লাস বি। সুতরাং এখন দেখো ত্রিভুজ ও এ বি থেকে আমরা বলতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। ও বি ভেক্টর হচ্ছে এই ভেক্টর দুইটির লব্ধি। তাহলে কি হলো, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি, যা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এরপরে হচ্ছে সামান্তরিক সূত্র। দেখো সামান্তরিক, তাহলে শুনলেই বোঝা যায় যে একটা সামান্তরিকের মতো চিত্র হবে। দেখো সামান্তরিক সূত্রটা কি, যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর একটি সামান্তরিকের দুইটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়। দেখো চিত্রে থেকে তোমরা দেখো যে একটি সামান্তরিকের দুইটি বাহু হচ্ছে ও এ এবং ও বি।
যা ভেক্টর নির্দেশ করে ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর এবং ওবি বরাবর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধির মান ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। লব্ধির মানটা হবে ওই যে সামান্তরিকটা আমরা এঁকেছি সেই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা হবে সেই কর্ণ দ্বারা বরাবর সূচিত হবে। দেখো চিত্র থেকে দেখি আমরা ও বিন্দুতে ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর এবং ওবি বরাবর হচ্ছে কিউ ভেক্টর, দুটি ভেক্টর নির্দেশ করছে। এখন দেখো আমরা এখন একটি সামান্তরিক আঁকি, ও এ সিবি একটি সামান্তরিক এঁকে ফেললাম। এখন দেখো এই সামান্তরিকের কর্ণ হচ্ছে ওসি, আমরা যদি ওসি যোগ করি তাহলে ওসিটাই হবে এই সামান্তরিকের লব্ধি। এই লব্ধি বরাবরই এই ভেক্টরটি মান ও এবং দিক নির্দেশিত হবে। দেখো ও এ সিবি যে ভেক্টর ও এ সিবি সামান্তরিকটা এঁকে ফেললাম, তাহলে ওসি হচ্ছে ভেক্টরের লব্ধি, ওসি এর মানটা হবে আর ইকুয়াল টু, যদি আমরা আর ধরে নিই লব্ধি, আর ইকুয়াল টু হবে ভেক্টর দুইটির যোগফল, তো ভেক্টর পি এবং কিউ এর যোগফল পি প্লাস কিউ। তাহলে কি সামান্তরিকের সূত্রটা হচ্ছে ও এ সিবি সামান্তরিকের ও এ বরাবর পি ভেক্টর নিলাম, ও বি বরাবর নিলাম কিউ ভেক্টর এবং কর্ণ হচ্ছে ভেক্টরের লব্ধির মান এবং দিক সূচিত হবে। এটাই হচ্ছে সামান্তরিকের সূত্র। এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে লব্ধি ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে ভেক্টরের লব্ধি বলে। তুমি দুইটি ভেক্টর থাকলে দুইটি ভেক্টর এবং তার অধিক যদি ভেক্টর থাকে সেই ভেক্টরের যোগফল করলে ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট পাওয়া যাবে, সেটাকেই বলা হয় ভেক্টরগুলোর লব্ধি। এখন দেখো যদি এমন কোশ্চেন আসে যে দুইটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। দেখো যদি দুইটি ভেক্টর, ধরো একটি ভেক্টর হচ্ছে এ এবং অন্য ভেক্টরটি হচ্ছে বি, দুটি ভেক্টর লব্ধির সমান্তরাল একক ভেক্টর হবে ওই ভেক্টর দ্বয়ের যোগফল এবং ওই ভেক্টর দ্বয়ের মান। সামনে হবে প্লাস মাইনাস, মানে ভেক্টরের মানটা যখন বের করব তখন প্লাস মাইনাস এই চিহ্নটি ব্যবহৃত হবে। এখানে ভেক্টরের চিহ্ন তোমার যখন হাতে লিখবে তখন ভেক্টরের চিহ্ন দিতে হবে, কিন্তু এখানে যেহেতু আমি তোমাদের সামনে বইয়ে দেখবে মোটা অক্ষরে লেখা আছে, কিন্তু যখন হাতে লিখতে হবে তখন অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। এটাই হচ্ছে ভেক্টর লব্ধির সমান্তরাল একক ভেক্টর। এরপরে দেখো ভেক্টরের যোগ এবং স্কেলার গুণিতক সম্পর্কিত মৌলিক সূত্র। মৌলিক সূত্র কথাটা শুনলে বোঝা যায় যে এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক, ভেক্টরের বেসিক যে সূত্রগুলো সেই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রগুলো যেমন আমাদের সমস্যা সমাধানে কাজে লাগবে, তেমনি আবার এগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে, আবার এগুলো সৃজনশীল কোশ্চেনে তোমাদের প্রমাণ হিসেবেও আসতে পারে। দেখো 1 নাম্বার থেকে দেখি। 1 নাম্বার হচ্ছে দুটি ভেক্টর নিয়েছি এ এবং বি, ভেক্টর দ্বয়ের যদি আমরা যোগ করি তাহলে স্থান বিনিময় করলে যদি এ প্লাস বি হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি প্লাস এ। এটাই হচ্ছে ভেক্টরের যোগের বিনিময় সূত্র, অর্থাৎ ভেক্টরের দুইটি যদি বিনিময় করে তাহলে তবে ভেক্টর দুইটি সমান হবে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এরপরে 2 নাম্বার দেখো ভেক্টরের যোগের সহযোজন সূত্র। তিনটি ভেক্টর নিয়েছি আমি এ বি এবং সি। এখন যদি লিখি
এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি প্লাস ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। সেটাই হচ্ছে যোগের সহযোজন সূত্র। 3 নাম্বার হচ্ছে ভেক্টরের যোগের অভেদ্য সূত্র। দেখো ভেক্টরের সাথে একটা যদি আমি শূন্য এ একটি ভেক্টর এবং তার সাথে যদি একটি আমি শূন্য ভেক্টর নেই এ প্লাস শূন্য ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর প্লাস এ লেখা যাবে সমান এ ভেক্টর, অর্থাৎ শূন্য যোগ করলে তখন সেটা সেই ভেক্টরটি হবে। এটাই হচ্ছে যোগের অভেদ্য সূত্র। এরপরে দেখো যে কোনো একটি ভেক্টরের তার বিপরীত ভেক্টর থাকবে এ প্লাস ভেক্টর, সেই ভেক্টরটির বিপরীত মানটা হচ্ছে মাইনাস এ, তাহলে লেখা যাবে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু লেখা যাবে ইকুয়াল টু হবে 0। অর্থাৎ এটাই হচ্ছে যোগের বিপরীত সূত্র, মানে একটি ভেক্টরের বিপরীত একটি ভেক্টর থাকবে, সেটাই হচ্ছে ভেক্টরের যোগের বিপরীত সূত্র। এরপরে দেখো একটি ভেক্টরের সাথে যদি একটি স্কেলার গুণ করি এম এ ইকুয়াল টু একটি ভেক্টর নিলাম এবং একটি স্কেলার নিলাম, যদি তাদের গুণ করি তাহলে যদি তারা স্থান বিনিময় করে তখন হবে এম এ ইকুয়াল টু এ এম। সেটাকে বলা হবে স্কেলার গুণনের বিনিময় সূত্র। এরপরে দেখো 6 নাম্বার হচ্ছে এম ইন্টু এন এ ইকুয়াল টু এম এন ইন্টু এ, অর্থাৎ দুটি ভেক্টর এর সাথে একটি স্কেলার নিলে সেই ভেক্টরটি সেইটা হবে এম এন ইন্টু এ, অর্থাৎ স্কেলার গুণনের সহযোজন সূত্র। এটা হচ্ছে গুণনের বেলায়। যদি আমি যোগের বেলায় নেই তখন হবে 7 নাম্বার দেখো এম প্লাস এন ইন্টু এ, অর্থাৎ একটি স্কেলার নিলাম ইকুয়াল টু এম এ প্লাস এন এ। এটাকে দেখো একটা বন্টন বিধি, দুইটি ভেক্টর নিয়েছি সাথে দুইটি ভেক্টর যোগ করে তার সাথে যদি আমি স্কেলার নেই তাহলে কি হবে, কিভাবে বন্টন হবে এম এ প্লাস এন এ। এটাই হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। এরপরে দেখো একটি ভেক্টর নিলাম এবং দুটি ভেক্টর যদি তার সাথে আমি দুটি ভেক্টরের যোগফলের দুটি স্কেলারের যোগফলের সাথে যদি আমি ভেক্টর গুণ করি তখন হবে, দেখো এম একটি ভেক্টর নিয়েছি এবং তার সাথে দুটি স্কেলারের যোগফল গুণ করেছি এ প্লাস বি ইকুয়াল টু লেখা যাবে এম এ প্লাস এম বি। এটাকেও বলা হবে বন্টন সূত্র। এই সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো প্রমাণ করা শিখবে। যেমন ধরো 7 নাম্বার আসতে পারে অনেক পরীক্ষায়, 7 নাম্বার এই 8 নাম্বার এই মৌলিক সূত্রগুলো প্রমাণ এসেছে এবং এমসিকিউতে এই প্রমাণ এমসিকিউতে এগুলো লাগে। এরপরে দেখো একটি সমস্যা, দেখো পি কিউ আর ত্রিভুজে একটি ত্রিভুজ নিয়েছি পি কিউ আর। দেখো এগুলো মোটা হরফে লেখা আছে, তোমরা যখন হাতে লিখবে অবশ্যই কিন্তু ভেক্টর চিহ্ন দিবে। পি কিউ আর ত্রিভুজে কিউ আর আর পি ও পি কিউ বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এল এম এন। এই বাহু তিনটির মধ্যবিন্দু হচ্ছে এল এম এবং এন। হলে দেখাও যে পিএল ভেক্টর প্লাস কিউএম ভেক্টর প্লাস আর এম ভেক্টর ইকুয়াল টু 0। দেখো আমরা সমাধানে যাই। একটি ত্রিভুজ নিয়েছি পি কিউ আর একটি ত্রিভুজ নিয়েছি। দেখো অবশ্যই যখন তোমরা চিত্র দিবে অবশ্যই ভেক্টর চিহ্ন দিবে, ভেক্টর চিহ্ন ছাড়া চিত্র নিলে সেই চিত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। এজন্যই যে চিত্রটি আঁকবে সে চিত্রে অবশ্যই ভেক্টর চিহ্ন দিবে, ভেক্টরের অঙ্কে ভেক্টরের চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে কি দেখো
সমস্যাটা কি ছিল? একটি ত্রিভুজ নিয়েছি পি কিউ আর। এখন দেখো কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এল। আবার দেখো পিআর বাহুর বা পিআর বাহু বলো মধ্যবিন্দু হচ্ছে এম। এরপরে দেখো পিকিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন। এখন দেখো বাহু মধ্যবিন্দু পেয়েছি, আমি এখন কি করব? পিএল যোগ করি, তাহলে হচ্ছে পিএল একটি ভেক্টর পেয়েছি, পিএল যোগ করে ফেলেছি, ভেক্টর চিহ্ন দিয়েছি। এরপরে দেখো কিউ থেকে এম এর দিকে যাচ্ছে, কিউ এম যোগ করেছি। এরপরে দেখো আর থেকে এন এর দিকে যাচ্ছে, আর এন যোগ করেছি। তাহলে আমরা কি পেয়েছি? পি কিউ আর ত্রিভুজে পিএল পেয়েছি, কিউএম পেয়েছি এবং আর এন পেয়েছি। এখন দেখো ত্রিভুজ পি কিউ এল হতে পাই, পি কিউ এল ত্রিভুজ নিয়েছি, পি কিউ এল ত্রিভুজ থেকে পাই আমার মনে হয় একটু আগে তোমাদের সাথে যে ত্রিভুজ সূত্রটি আলোচনা করেছি, দুইটি বাহুর যোগফল তার তৃতীয় বাহুটির সমান হবে। এখন দেখো এখানে দুইটি বাহু কি? পি কিউ প্লাস কিউ এল। দেখো পি কিউ যাচ্ছে পি থেকে কিউ বরাবর, কিউ এল হচ্ছে কিউ থেকে এল বরাবর। পি কিউ প্লাস কিউ এল ইকুয়াল টু পিএল। পিএলটা হচ্ছে লব্ধি, সেই লব্ধির সমান, এটা হচ্ছে 1 নাম্বার। অনুরূপভাবে দেখো পি কিউ এল পেয়েছি, এখন আমরা যদি পি এল আর ত্রিভুজটা নেই, পি এল আর বা পি আর এল যেটাই বলো তোমরা, সেই ত্রিভুজ নেই। দেখো এখানে কি লেখা যায়? পি আর প্লাস আর এল। দেখো তৃতীয় বাহু পি এল তৃতীয় বাহুর সমান, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। দেখো তাহলে আমরা কি পেয়েছি? পি কিউ এল নিয়েছি এবং পি আর এল নিয়েছি, অর্থাৎ পি কিউ এল এবং পি আর এল দুইটা যোগ করে ফেলি। এখন 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যোগ করি। দেখো যোগ করলে কি আসে? উভয় ক্ষেত্রেই দেখো পিএল পেয়েছি, তাহলে যদি যোগ করি তখন হবে 2PL। এরপরে দেখো PQ প্লাস QL প্লাস PR প্লাস RL। যদি আমরা সাজিয়ে লিখি তখন কি লিখতে পারবো? PQ প্লাস PR প্লাস QL প্লাস QL ভেক্টর প্লাস RL ভেক্টর। এখান থেকে লেখা যায় PQ ভেক্টর প্লাস PR ভেক্টর। কেন হলো? দেখো যেহেতু QL ভেক্টর প্লাস RL ভেক্টর ইকুয়াল টু 0। QL ভেক্টর প্লাস RL ভেক্টর 0 হলো কিভাবে? দেখো QL এবং RL বিপরীতমুখী, সেজন্য এই দুইটি ভেক্টরের যোগফলটা 0 হয়েছে। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি? 2PL ইকুয়াল টু PQ প্লাস PR, অর্থাৎ 2PL ভেক্টর ইকুয়াল টু PQ ভেক্টর প্লাস PR ভেক্টর। এখন দেখো অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? 2PL থেকে আমরা 2PLটা বের করেছি, এখন লিখতে পারি 2QMটা কি লিখতে পারি? QP প্লাস QR। দেখো 2QMটা লিখতে পারি 2QP এবং 2QM ইকুয়াল টু QP প্লাস QR। অনুরূপভাবে আরেকটা বাহু থাকে, সেটা হচ্ছে 2RN ইকুয়াল টু, সেখান থেকে লিখতে পারি RP প্লাস PQ, RP ভেক্টর প্লাস
আর কিউ ভেক্টর। এখন দেখো আমরা যদি এই তিনটি সমীকরণ যে পেয়েছি 2pl 2qm এবং 2rn, এই তিনটি যদি ভেক্টর যদি আমরা যোগ করে ফেলি তখন কি হবে 2 into pl ভেক্টর প্লাস qm ভেক্টর প্লাস rn ভেক্টর ইকুয়াল টু হবে pq ভেক্টর প্লাস pr ভেক্টর প্লাস qp ভেক্টর প্লাস qr ভেক্টর প্লাস rp ভেক্টর প্লাস rq ভেক্টর। এখন দেখো pq ভেক্টর আছে দেখো এবং qp ভেক্টর আছে। qp ভেক্টরকে যদি আমি pq ভেক্টর লিখি তখন কি হবে qp কে যদি pq ভেক্টর লিখতে যাই সামনে একটি মাইনাস চলে আসবে, তখন দেখো pq মাইনাস pq লিখলাম, qp কে মাইনাস pq লিখলাম। আবার দেখো qr ভেক্টর নিলাম, তার সাথে যদি rq ভেক্টরকে qr ভেক্টর নিতে চাই তখন হবে মাইনাস qr এর ভেক্টর। এরপরে দেখো rp ভেক্টর নিয়েছি এবং pr ভেক্টরকে যদি rp ভেক্টর লিখতে চাই তখন হবে মাইনাস rp ভেক্টর। দেখো সবগুলো কেটে যায় এবং 0 চলে আসে, তাহলে কি লেখা যায় pl ভেক্টর প্লাস qm ভেক্টর প্লাস rn ভেক্টর ইকুয়াল টু 0। তো তিনটি ভেক্টরের যোগফল কি আসলো 0 চলে আসলো। এটি আমাদের আজকে যে বিষয়টি প্রমাণ করতে হবে সেটি প্রমাণিত হলো। আমার মনে হয় এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে মেইল করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।